ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান। এখানে ওয়াশিংটনে এখন বেলা 11টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অনুষ্ঠান আপনারা যেমন জানেন 8 ঘন্টার, এবং ফেসবুক লাইভ এখন প্রচারিত হচ্ছে না। কোভিড প্যান্ডেমিকের কারণে আমরা ঘর থেকে অনুষ্ঠান প্রচার করছি, এবং সেই জন্য স্টুডিও ফিরে না যাওয়া পর্যন্ত ফেসবুক লাইভ প্রচার করা আমাদের জন্য সম্ভব হচ্ছে না। আমরা দুঃখিত। তাহলে আসুন আজকে আমরা অনুষ্ঠান শুরু করি। প্রথমেই শোনা যাক বিশ্ব সংবাদ। ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ, ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এরকম আভাস দিয়েছেন যে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা বেশ কিছুদিন যাবৎ বলবৎ থাকবে, কারণ যুক্তরাষ্ট্র এটা দেখতে চায় যে তেহরান সরকার বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে স্বাক্ষরিত 2015 সালের পরমাণু চুক্তির লঙ্ঘন প্রমাণসিদ্ধভাবে বন্ধ করেছে কিনা। তারপর যুক্তরাষ্ট্র সম্ভবত ওই চুক্তিতে যোগ দেবে, যা যুক্তরাষ্ট্রের আগের প্রশাসন পরিত্যাগ করেছিল। পররাষ্ট্রমন্ত্রী পদে শপথ গ্রহণের একদিন পরই গতকাল তাঁর প্রথম সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তিতে আবার যোগ দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট জো বাইডেন তার নির্বাচনী প্রচার অভিযানের সময় বলেছিলেন, তা বাস্তবায়ন করা থেকে যুক্তরাষ্ট্র এখনও তার কথায় বহু দূরে রয়েছে, এবং তা সম্ভব হবে ইরান যদি তা মেনে চলে। ব্লিংকেন বলেন, অনেকগুলো ক্ষেত্রেই ইরান সেটি মানছে না, তবে ইরান যদি এটি মান্য করে চলার সিদ্ধান্ত নেয় তখন আমরা কিছুটা সময় নিয়ে মূল্যায়ন করে দেখব যে ইরান তার দায়িত্ব পালন করছে কিনা। সুতরাং আমরা এখনও সেই পর্যায়ে নই। বাইডেন, যিনি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, প্রতিশ্রুতি দেন যে ইরানকে একটি বিশ্বাসযোগ্য কূটনৈতিক পথে আসার প্রস্তাব তিনি দেবেন যদি দেশটি পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলে। এই চুক্তি অনুযায়ী ইরান তার এমন সব পরমাণু কার্যক্রম বন্ধ করতে রাজি হয়েছিল যা পরমাণু অস্ত্র তৈরির দিকে ইরানকে নিয়ে যেতে পারে, আর এর বিনিময় বিশ্ব শক্তি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। ব্লিংকেন প্রেসিডেন্ট বাইডেনের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন যে ইরান যদি সেই চুক্তি মেনে চলা শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র আবার সেই চুক্তিতে যোগ দেবে এবং আরও আলোচনা চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গতকাল বলেন, তিনি জার্মানিতেই যুক্তরাষ্ট্রের সৈন্যদের ঘাঁটি থাকাটাকে যথার্থ মনে করছেন। এরকম আঁচ-অনুমান চলছিলই যে তিনি সে দেশ থেকে সৈন্য সরিয়ে আনার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত পাল্টাতেই পারেন। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী অ্যানেগ্রেট ক্র্যাম্প-ক্যানেনবাউয়ারের সঙ্গে তাঁর পরিচিতিমূলক ফোনালাপে এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ওয়েবসাইটে পোস্ট করা ওই ফোনালাপের সারমর্মে বলা হয়েছে যে অস্টিন যুক্তরাষ্ট্রের বাহিনীকে অব্যাহতভাবে জার্মানিতে রাখার জন্য জার্মানির প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জার্মানিতে আমেরিকান সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে সংলাপ অব্যাহত রাখতে তাঁর ইচ্ছের কথা বলেন। গত বছর তদানীন্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মানিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 25% সৈন্য কমিয়ে আনার আদেশ দিয়েছিলেন, এবং পেন্টাগন এ নিয়েই ভাবছিল কিভাবে সেটা করা যায়। দি অ্যাসোসিয়েটেড প্রেস এই ফোনালাপ সম্পর্কে জার্মান প্রতিরক্ষা মন্ত্রকের খবর দিয়ে বলছে, অস্টিন জোর দিয়ে বলেন যে ঘাঁটি হিসেবে জার্মানি অত্যন্ত ভালো জায়গা এবং আমেরিকান সৈন্যরা সেখানে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র জার্মানিতে তার উপস্থিতিকে যৌথ নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় যে অস্টিন নেটো জোটে জার্মানির গুরুত্ব সম্পর্কে বোঝেন এবং তিনি নিয়মিত সলা পরামর্শ চালিয়ে যাবার ব্যাপারে তাঁর ইচ্ছের কথা বলেন। জার্মানিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 34,500 সৈন্য অবস্থান করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তার কারণে কোন রকম সংঘাতে না গিয়ে তাঁর দেশ মিয়ানমারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এই সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের 2020-21 সালের কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি,
যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো, কিন্তু তারপর তাদের নাগরিকদের তারা ফেরত দেবে, সেটা আমরা চাই। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থার জন্য তার দেশ কিন্তু কারো সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে এ সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। কলকাতার একটি হাসপাতালে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির সফল অ্যাঞ্জিওপ্লাস্টি অস্ত্রোপচার হয়েছে এবং চিকিৎসকরা দুটি স্টেন্ট বসিয়েছেন। আরও জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী। আজ দুপুরে বেঙ্গালুরু থেকে বিখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি কলকাতায় এসে পৌঁছন সৌরভ গাঙ্গুলিকে দেখার জন্য। আগেরবার অসুস্থ হয়ে সৌরভ যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখনও ডাক্তার শেঠিকে কলকাতায় এনে তার পরামর্শ নেওয়া হয়েছিল। একটু পরেই মুম্বাই থেকে আরেকজন বিখ্যাত ডাক্তার অশ্বিন মেহতা পৌঁছে যান। এরা দুজন অ্যাপোলো হাসপাতালে সৌরভের সব পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেন আজই তার অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোটা জরুরি। সেই অনুযায়ী সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের ডাক্তার দেবশ্রী বসু, ডাক্তার সরোজ মণ্ডল আর ডাক্তার আফতাব খান সৌরভের অ্যাঞ্জিওগ্রাম করে অ্যাঞ্জিওপ্লাস্টির প্রস্তুতি নেন। ডাক্তার আফতাব খান অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, ঘণ্টাখানেক সময় লাগে। আগাগোড়া ডাক্তার দেবী শেঠি ও ডাক্তার মেহতা সেখানে ছিলেন। একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছন। অপারেশনের সময় তিনিও আগাগোড়া উপস্থিত ছিলেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা। আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারীরা চীনের উহানে 2 সপ্তাহের কোয়ারেন্টিন শেষে আজ থেকে কোভিড-19 উৎপত্তির বিষয়ে তাঁদের সন্ধান কাজ শুরু করছেন। আজ বিকেলে হোটেল থেকে বেরিয়ে এই আন্তর্জাতিক দলটি বাসে আরোহণ করেন। আন্তর্জাতিক তদন্তের আহ্বান চীন মাসের পর মাস নাকচ করে দেওয়ার পর শেষ পর্যন্ত গবেষকদের সেখানে যাবার ব্যাপারে এখন তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। আশা করা হচ্ছে এই অনুসন্ধানকারী গবেষকদের দল কয়েক সপ্তাহ ধরে গবেষণা ইনস্টিটিউট, হাসপাতাল এবং সেই বাজার যেখানে প্রথম এই ভাইরাসের সন্ধান পাওয়া যায় সেখানকার লোকজনের সাক্ষাৎকার নেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই কার্যক্রমের উদ্দেশ্য এই মহামারীর জন্য কাউকে দায়ী করা নয়, শুধু এটা বের করা যে কিভাবে এই মহামারী শুরু হয় যাতে করে ভবিষ্যতে এই ধরনের রোগ বিস্তারের মোকাবিলা করা যায় এবং আরও ভালোভাবে প্রতিরোধ করা যায়। 2019 সালের শেষের দিকে এই নতুন করোনা ভাইরাস দেখা যায় চীনের উহানে এবং তারপর থেকে এটি বিশ্বব্যাপী ছড়িয়েছে, যাতে 10 কোটিরও বেশি লোক সংক্রমিত হয়েছে, মারা গেছে প্রায় 21 লক্ষ লোক। 120টিরও বেশি দেশ এই ভাইরাসের উৎপত্তির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে এবং অনেকেই চীনকে এই বলে দোষারোপ করেছে যে এর সংক্রমণ রোধে চীন পর্যাপ্ত কিছু করেনি। সম্প্রতি মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনী সেখানে অভ্যুত্থানের সম্ভাবনা নাকচ করে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা দাবি করছে যে 2020 সালের নির্বাচনে ভোট জালিয়াতি হয়েছে এবং বিশেষজ্ঞরাও সতর্ক করে দিচ্ছেন যে এই বিবাদ নতুন গণতন্ত্রের জন্য রাজনৈতিক সংকটের সূচনা করবে। সেখানকার কড়া সামরিক শাসন থেকে দেশটি মাত্র বছর 10 আগে গণতন্ত্রে ফিরে আসে। 8ই নভেম্বরের ওই নির্বাচনে আউং সান সুচির ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, কিন্তু সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা ইউএসডিপি দাবি করছে যে ওই নির্বাচনে ব্যাপকভাবে ভোট কারচুপি হয়েছিল এবং এ ব্যাপারে তদন্ত করার জন্য নির্বাচন কর্তৃপক্ষের ওপর চাপ দিয়ে যাচ্ছে। সেখানকার সংবিধান অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংসদে 25% আসন বরাদ্দ থাকে এবং সাবেক সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইউএসডিপি দাবি করছে যে তারা 314টি এলাকায় ভোটার তালিকায় 86 লক্ষ অনিয়ম পেয়েছে, যার ফলে ভোটদাতারা একাধিকবার ভোট দিয়ে থাকতে পারে কিংবা অন্য কোনো ধরনের নির্বাচনী অনিয়মও করতে পারে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো। বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন।
আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে সব অনুষ্ঠানই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তার দেশ কারো সাথে দ্বন্দ্বে জড়ায়নি, বরং আলোচনার মাধ্যমেই মিয়ানমার তার নাগরিকদের ফেরত নেবে এটাই আশা করছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের 2020-21 সালের কোর্সের গ্রাজুয়েশন অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হইনি। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, যে আলোচনার মাধ্যমে তারা তাদের নাগরিকদের যাতে ফিরিয়ে নিয়ে যায়, একটা বন্ধুত্ব সুলভ মনোভাব নিয়েই আমরা এই কাজ করে যাচ্ছি। তবে যারা অন্যায় করছেন নিশ্চয়ই সেটা আমরা বলবো, কিন্তু তারপর তাদের নাগরিকদের তারা ফেরত দেবে সেটা আমরা চাই। আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা যাতে ফিরে যেতে পারে তার ব্যবস্থার জন্য তার দেশ কিন্তু কারো সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয়নি। তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে এই সংকটের একটি শান্তিপূর্ণ সমাধান হয়। উল্লেখ্য, 2020-21 সালের কোর্সে বাংলাদেশ এবং অপর 16টি দেশের মোট 225 জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ভারতে 4 দিনের এক সফরে বৃহস্পতিবার দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছেছেন। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সাথে তার বৈঠক হবে, যখন তারা দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী মার্চ মাসে ঢাকা সফরের কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলে মাসুদ বিন মোমেন ঢাকায় সাংবাদিকদের জানিয়েছেন। তিস্তার পানি বন্টন চুক্তি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ ভারতের কাছ থেকে এ বিষয়ে সুখবর আশা করছে। পানির যে বিষয়টা আছে সেটা তো আলোচনায় থাকবে। তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই শুনতে চাই একটা সুখবর, কিন্তু সেটার জন্য অন্যান্য যেই আমাদের অভিন্ন নদীগুলোর যে সমস্যাগুলো বা যে ইস্যুগুলো এতদিন ধরে রয়ে গেছে, সেগুলো যদি আমরা সাইমালটেনিয়াসলি সলভ করতে থাকি বা এগোতে থাকি, সেটাই আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত এবং সেটাই আমরা করছি। তিনি বলেন, সচিব পর্যায়ের এই বৈঠকে অন্যান্য বিষয়ের মধ্যে দ্বিপাক্ষিক এবং নেপাল ও ভুটানের সাথে স্থলপথে সহজতর কানেক্টিভিটির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা। আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন। বৃহস্পতিবার কক্সবাজারের ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি দল বাসাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করেছে। পরদিন শুক্রবার যাত্রা শুরু করবে রোহিঙ্গাদের আরও একটি দল। সরকার একটি সূত্র জানিয়েছে, আগে স্থানান্তরিত হওয়া 2টি দলের চেয়েও এই তৃতীয় এবং চতুর্থ দলে রোহিঙ্গাদের সংখ্যা বেশি। এখনো পর্যন্ত হিসাবে প্রায় 3000 রোহিঙ্গার নাম থাকলেও শেষ পর্যন্ত তা আরও বাড়বে। রোহিঙ্গাদের তৃতীয় দলটি বৃহস্পতিবার রাতেই পৌঁছেন চট্টগ্রাম BAF শাহীন কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে। শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব পয়েন্ট থেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজে করে তারা বাসাঞ্চলের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুর নাগাদ তাদের বাসাঞ্চলে পৌঁছার কথা। একইভাবে চতুর্থ দলটি শনিবার দুপুর নাগাদ বাসাঞ্চলে পৌঁছার কথা রয়েছে। তৃতীয় দলে থাকা মোহাম্মদ রফিক নামক একজন রোহিঙ্গা বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, তারা নিরাপদে চট্টগ্রাম পৌঁছেছেন। খাবার দাবার খুব ভালোভাবেই দেয়া হচ্ছে। তার কিছু আত্মীয় আগে থেকেই বাসাঞ্চলে গেছেন, তারা সেখানে ভালো আছেন। তাই পরিবার নিয়ে নিজেও বাসাঞ্চলে স্থানান্তর হচ্ছে বলে জানান মোহাম্মদ রফিক। গত 29 ডিসেম্বর 1804 জনের দলটিকে বাসাঞ্চলে নেয়ার ঠিক 1 মাস পরে রোহিঙ্গাদের তৃতীয় দলটি বাসাঞ্চলে যাচ্ছেন। এর আগে গত 4 ডিসেম্বর প্রথম ধাপে 1642 জন রোহিঙ্গা বাসাঞ্চলে পৌঁছান। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে 10 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছেন কক্সবাজারের ক্যাম্পগুলোতে। সেখান থেকে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের জন্য প্রস্তুত করা বাসাঞ্চল আশ্রয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন, দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই এর বিশ্বজনীন দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান 2 ধাপ পিছিয়েছে। বৃহস্পতিবার বিশ্বজুড়ে প্রকাশিত এই ধারণা সূচক রিপোর্ট ঢাকায় টিআইবি প্রকাশ করেছে। রিপোর্ট অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় নিচের দিক থেকে বাংলাদেশের অবস্থান 12তম স্থানে, যা গত বছর ছিল 14তম স্থানে। বিশ্বের 180টি দেশের মধ্যে সর্বনিম্ন দিক থেকে গত বছরের চাইতে 2020-তে বাংলাদেশের অবস্থান 2 ধাপ নেমে 12তম স্থানে এসেছে। সূচকের উচ্চক্রম অর্থাৎ ভালো থেকে খারাপের দিক অনুযায়ী বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন আসেনি। টিআই বলছে, বৈশ্বিক গড় স্কোর 43-এর মধ্যে বাংলাদেশের স্কোর গতবারের মতো 26। দক্ষিণ এশিয়ার মধ্যে দুর্নীতিতে আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান, অর্থাৎ দুর্নীতিতে দ্বিতীয়, আর এশিয়ার মধ্যে চতুর্থ সর্বনিম্ন। রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। বাস্তবে অবস্থানের অবনতি হয়েছে এই কারণে যে নিচের দিক থেকে হিসাব করলে, অর্থাৎ সর্বনিম্ন স্কোর প্রাপ্ত দেশগুলো থেকে হিসাব করলে আমাদের অবস্থান গতবার যেখানে 14 ছিল এবার সেখানে 12তে নেমে এসছে, অর্থাৎ আমাদের অবস্থানের অধোগতি হয়েছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে থেকে সর্বোচ্চ পর্যায়ে থেকে যে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণাটা দেওয়া হচ্ছে সেটির কোনো বাস্তবায়ন হয় না। এটি তাদের উপর বাস্তবায়নের দায়িত্ব প্রতিষ্ঠানগুলো। অকার্যকর, বিশেষ করে দুর্নীতি দমন কমিশনের কথা তারা শুধুমাত্র চুনোপুটির ক্ষেত্রে কিছুটা টানা হেঁচড়া করে থাকেন। টিআই এর সূচক অনুযায়ী বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, এরপরে নিউজিল্যান্ড। অন্যদিকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান এবং সোমালিয়া। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন, নানামুখী বিতর্কের মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন কার্যক্রম এগিয়ে চলেছে। বুধবার এ কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন 26 জনের শরীরে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ করা হয়। সর্বশেষ খবরে বলা হয়েছে এখন পর্যন্ত কারো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। বৃহস্পতিবার ঢাকার 5টি কোভিড ডেডিকেটেড হাসপাতালে 541 জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে মন্ত্রী, চিকিৎসক, অর্থনীতিবিদ, সরকারি কর্মকর্তা রয়েছেন। উল্লেখযোগ্য হচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান ও অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ভ্যাকসিন বিরোধী যে প্রচারণা বিশ্বব্যাপী চলছে তার ঢেউ বাংলাদেশে কম বেশি পৌঁছেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে এই টিকা নিরাপদ নয়। বাংলাদেশে এর একটি রাজনৈতিক দিকও রয়েছে। কেউ কেউ বলছেন এটা ভারত থেকে এসেছে, তাই এটা নিরাপদ নয়। ভারতেই বহু মানুষ পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। এ পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এই অপপ্রচার উড়িয়ে দিয়েছেন, বলেছেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। ঈদের মতো খুশিতে লোকজন টিকা নিচ্ছেন। টিকা নিরাপদ, অপপ্রচারের সুযোগ নেই। আগামী 7ই ফেব্রুয়ারি থেকে সারা দেশে ব্যাপকভাবে টিকাদান কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার যে 541 জনকে বাছাই করা হয়েছে তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। বলা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বাছাই করা হয়নি। গাইডলাইনে বলা হয়েছে কেবলমাত্র ফ্রন্টলাইনাররা আগে টিকা পাবেন। উন্নয়নশীল দেশগুলোতে, বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের দেশে কোভ্যাক্স সুবিধার অধীনে করোনা ভাইরাসের টিকা দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার 148তম সভায় এ আহ্বান জানান। ওদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 15 জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন 500। আপনি কি ভয়েস অব আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সেলিম হোসেনের একটি প্রতিবেদন। কংগ্রেসের উভয় সভায় সামান্য ব্যবধানে ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর এজেন্ডা পাশ করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের 100 সেনেটরদের মধ্যে একজন ছিলেন, এখন হয়েছেন ভাইস প্রেসিডেন্ট এবং তিনিই এখন সেনেটের সভাপতিত্ব করছেন। জর্জিয়ায় ফিরতি নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়লাভের পর যে টাই ব্রেকিং ভোট অনুষ্ঠিত হল তার মধ্যে দিয়ে টানা 6 বছর সেনেটের কর্তৃত্ব রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটরা পেলেন। সংখ্যাগরিষ্ঠতা থাকায় ডেমোক্র্যাটদের আইন পাশ করা বা যে কোনো কাজ করা সহজ হবে। এ বিষয়ে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক ক্রিস এডেলসন বলেন, এর অর্থ হল প্রেসিডেন্ট বাইডেন তার প্রশাসন গঠন করতে পারবেন, মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ করতে পারবেন, বিচারকগণকে মনোনীত করতে পারবেন, আইন পাশ করতে পারবেন। তবে আইন কতটা পাশ করতে পারবেন এটা একটি উন্মুক্ত প্রশ্ন। সেনেটে দীর্ঘকালীন নিয়মের কারণেই এই প্রশ্ন, আর এটিকে বলা হয় ফিলিবাস্টার। এটি একটি নিয়ম যা সংখ্যালঘু সেনেটরদের কোনো ইস্যুতে ভোট প্রতিরোধ করার অনুমতি দেওয়ার জন্য করা হয় বিতর্ক চালিয়ে যাওয়ার মাধ্যমে। সেনেট বিধিমালার জন্য বিতর্ক শেষ করতে 3/5 অর্থাৎ 60 জন সেনেটরের প্রয়োজন হয়। এর অর্থ প্রেসিডেন্ট বাইডেনের এজেন্ডা কার্যকর করবার জন্য 50 জন সেনেট ডেমোক্রেট এবং 10 জন সেনেট রিপাবলিকানের ভোট প্রয়োজন। কোভিড স্টিমুলাস প্যাকেজের জন্য যে $2 ট্রিলিয়ন বিষয় শুরু হয়েছে তাতেও এটি লাগবে। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের নর্ম অনস্ট্রেইনের মতে, During the campaign and since his election, he said that he believes can find Republicans to work with. The senators who you would expect most to be willing to compromise, Susan প্রচারের Collins সময় এবং নির্বাচনের পর থেকেই তিনি বলছিলেন যে তিনি বিশ্বাস করেন তিনি রিপাবলিকানদের সাথে নিয়ে কাজ করবেন। যে সিনেটরদের মধ্যে সবচেয়ে বেশি সমঝোতা করতে ইচ্ছুক মেইনের সুজান কলিন্স আর ইউটার মিট রমনি। তারা বলছেন এখনই কিছু করার দরকার নেই বলে আমরা মনে করি না। ইতোমধ্যে আমরা 900 মিলিয়ন করে দিয়েছি, আসুন অপেক্ষা করি। তবে বাইডেন এবং ডেমোক্র্যাটরা ফিলিবাস্টার করতে পারেন, একে বলা হয় পুনর্মিলনও। এটি ত্রৈমাসিক প্রক্রিয়া যা বাজেট সংক্রান্ত সমস্যার সাথে যুক্ত এবং এর মধ্যে ফিলিবাস্টারকে বাইপাস করারও নিয়ম রয়েছে। কর বাড়ানো বা কমানোর ক্ষেত্রে এটি করা যেতে পারে। এমন বিল পাশ করবার জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, তবে এটি বাজেট চক্রের জন্য একবার করা যেতে পারে। এটি প্রেসিডেন্ট বাইডেনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য যেমন নতুন ভোটাধিকার আইন পাশ, অভিবাসন সংস্কার পাশের মতো কিছু বিষয় হয়তো বাদ পড়ে যেতে পারে। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্রিস এডেলসন বলেন, প্রচারের সময় তিনি বলতেন, আমি যদি নির্বাচিত হই তবে আমি জানি যে আমার সাথে কাজ করবেন এমন লোক আছে, সুতরাং আমি মনে করি তাকে সতর্ক থাকতে হবে, বাস্তববাদী হতে হবে। পরবর্তী নির্বাচনের দিকে নজর রেখে বিভক্ত সেনেটে কি অর্জন করা যায় সে সম্পর্কে বাস্তববাদী থেকেই কাজ করবেন এই প্রশাসন, এমনই আশা করছেন বিশ্লেষকরা। আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের নর্ম অনস্টেইন বলেন, Remember that when the filibuster was used over and over in 2009 and 2010, in the next midterm election, এবং মনে রাখতে হবে 2009 এবং 2010 সালে যখন মধ্যবর্তী নির্বাচনে ফিলিবাস্টার ব্যবহার করা হয়েছিল, রিপাবলিকানরা হাউসে 100 বছরের মধ্যে বেশি আসন পেয়েছিলেন এবং তারপরে ওবামা পুনরায় নির্বাচনে জয়লাভ করার পরে এটি আবার এবং মধ্যবর্তী নির্বাচনে ব্যবহার করা হয়েছিল যাতে তারা সেনেটে আবার জিতেছেন। সুতরাং তাদের পরিকল্পনা সফল করতে সম্ভবত তারা আবার চেষ্টা করছেন। জো বাইডেন 36 বছর ধরে সেনেটর হিসেবে এই নিয়মগুলো চর্চা করেছেন। তিনি এখন কিভাবে সেগুলো প্রয়োগ বা ব্যবহার করেন তার প্রেসিডেন্সির অনেক সাফল্যই নির্ভর করছে তার উপর। স্টিভ রেডিশের প্রতিবেদন থেকে সেলিম হোসেন, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। আজকের নারী কণ্ঠে সঞ্জনা ফিরোজ তার প্রতিবেদন নিয়ে আসছেন। আসুন তার কাছে বিস্তারিত শুনি। সুপ্রিয় শ্রোতা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নারী কণ্ঠ।
আজ নারীকণ্ঠে আপনাদের শোনাব বর্তমান ফার্স্ট লেডি জিল ট্রেসি বাইডেনের কথা। এই অনুষ্ঠানের জন্য জিল বাইডেন সম্পর্কে যখন তথ্য খুঁজতে শুরু করি তখন দেখতে পেলাম তাঁর সর্বপ্রথম পরিচয় তিনি একজন আমেরিকান শিক্ষক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি। এর আগে ওবামা শাসনামলে তিনি ছিলেন সেকেন্ড লেডি। জিল বাইডেনের জন্ম 1951 সালে নিউ জার্সির হ্যামিল্টনে। তিনি 13 বছর হাই স্কুলে ইংরেজি পড়িয়েছেন, একটি মানসিক হাসপাতালেও প্রতিবন্ধীদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। 2009 সালে যখন জো বাইডেন ভাইস প্রেসিডেন্টের পদে বহাল হলেন তখনও জিল তার চাকরি ছেড়ে দেননি। ওই সময় তিনি ছিলেন নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজের ইংরেজির অধ্যাপক। জো বাইডেনের সঙ্গে জিলের পরিচয় হয় 1975 সালে। সেই সময় কয়েক মাসের জন্য বাইডেনের সেনেট অফিসে কাজ করেছিলেন জিল। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের কারণে খুব কঠিন সময় পার করছিলেন তিনি। তখন জো বাইডেনও সড়ক দুর্ঘটনায় নিহত তার স্ত্রী ও কন্যার শোকে অনেকটা বিধ্বস্ত। এরপর 1977 সালে জো বাইডেন ও জিল বাইডেন বিয়ে করেন। 1981 সালে তাদের কন্যা অ্যাশলি জন্মগ্রহণ করে। জিল যেমন তার ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দিয়েছিলেন, তেমনি জো বাইডেনের আগের সংসারের 2 ছেলে বো এবং হান্টারকে মায়ের মমতা ও ভালোবাসায় বড় করেছেন। জিল বাইডেন বাইডেন ব্রেস্ট হেলথ ইনিশিয়েটিভ নামের একটি অলাভজনক সংস্থার প্রেসিডেন্ট। এই সংস্থাটি 1993 সালে গঠন করা হয় এবং ডেলাওয়্যারের বিভিন্ন স্কুলে মেয়েদের ব্রেস্ট সংক্রান্ত নানা রোগ সম্পর্কে সচেতন করার কাজ করে থাকে। এছাড়া স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের জন্য বই সরবরাহ করা প্রতিষ্ঠান বুক বাডিজের সহ প্রতিষ্ঠাতা জিল। 2007 সালে জিল ইউনিভার্সিটি অব ডেলাওয়্যার থেকে এডুকেশনাল লিডারশিপের উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন। নারীদের প্রতি সহিংসতা রোধ, কমিউনিটি কলেজ এবং সামরিক পরিবারগুলিকে নানা সহযোগিতা দেওয়ার জন্য 2017 সালে জিল এবং জো বাইডেন বাইডেন ফাউন্ডেশন চালু করেন। একই মাসে তাকে সেভ দ্য চিলড্রেন বোর্ডের চেয়ার হিসেবে মনোনীত করা হয়। তিনি তখন বলেছিলেন, আমি মনে করি শিক্ষার উপর জোর দেওয়া আমার জীবনের কাজের সঙ্গে খাপ খায়। জিল বাইডেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে আরও সক্রিয় ভূমিকা পালন করেছেন। চাকরি থেকে ছুটি নিয়ে তিনি জো বাইডেনের প্রচারাভিযানের কাজে নেমে পড়েন। তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করার সময় সক্রিয় ভূমিকা রেখেছেন, যার ফলস্বরূপ সেনেটর কামালা হ্যারিসকে বেছে নেওয়া হয়। 2020-এর ভার্চুয়াল ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় রাতে জিল ব্র্যান্ডিওয়াইন উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে বক্তব্য রাখেন, যেখানে তিনি একসময় ইংরেজি পড়াতেন। তিনি পারিবারিক দুর্ভোগ এবং দেশের দুর্দশার চিত্র তুলে ধরে বলেছিলেন, আপনি যেভাবে একটি ভাঙা পরিবারকে একত্রিত করতে পারেন সেই একইভাবে একটি জাতিকেও একত্রিত করতে পারবেন, আর তা হল ভালোবাসা এবং বোধশক্তি দিয়ে। বারবারা বুশের পর জিল প্রথম যিনি সেকেন্ড লেডি এবং ফার্স্ট লেডি উভয় পদে অধিষ্ঠিত হয়েছেন। 69 বছর বয়সী জিল বাইডেন হচ্ছেন প্রথম ফার্স্ট লেডি যিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে হোয়াইট হাউসের বাইরে বেতনভুক্ত চাকরিতে বহাল থাকবেন। আজ নারীকণ্ঠ এ পর্যন্তই। আগামী পর্বের জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের নারীকণ্ঠ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভ কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.